প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। আমরা আলোচনা করব ভাষাতত্ত্বের একটি গুরুত্বপূর্ণ বিষয়, শব্দার্থ পরিবর্তন। শব্দার্থ পরিবর্তন বিভিন্ন শ্রেণীকক্ষে বিভিন্নভাবে এই প্রশ্নে আসে। এই প্রশ্নের উত্তর আমাদের কিভাবে যথাযথ করা যায় তার প্রয়াসেই কিন্তু আমাদের আজকের এই এপিসোড। শব্দার্থ তত্ত্ব বিষয়টি হলো ভাষার মধ্যে শব্দের অর্থ পরিবর্তনের বিভিন্ন রূপরেখা শব্দবিজ্ঞানের যে শাখায় আলোচিত হয় তাকে শব্দার্থ তত্ত্ব বলা হয়। অর্থাৎ শব্দার্থ কিভাবে পরিবর্তিত হচ্ছে, আগে একটি শব্দের কি অর্থ ছিল, পরে সেই শব্দের কি অর্থ হলো, তার যে রূপরেখা সেটি ভাষাবিজ্ঞানের যে শাখা আলোচনা করে তাকে শব্দার্থ তত্ত্ব বলে। আমাদের আজকের এই শব্দার্থ তত্ত্বের আলোচনায় আমরা দুটি অংশ করেছি। একটি অংশ হলো শব্দার্থ পরিবর্তনের কারণ, অন্যটি হলো শব্দার্থ পরিবর্তনের ধারা। আমরা প্রথমে যদি আসি শব্দার্থ পরিবর্তনের কারণগুলি আলোচনা করার বিষয়ে, তাহলে আমরা প্রথমে একটা ধারণা নিয়ে নেব যে ভাষা কিন্তু নদীর মতো প্রবাহমান। নদী যেমন এগিয়ে চলে তার মোহনার দিকে, ভাষা কিন্তু তার পরিবর্তনের মধ্য দিয়ে একটি স্তর থেকে আরেকটি স্তরে অতিক্রম করে। ভাষার এই প্রবাহমানতার ধারায় শব্দার্থেরও তেমনি পরিবর্তন ঘটে। সময়ের অন্তরালে অর্থাৎ অতীতকালে, আদিকালে একটি শব্দ ঠিক যে অর্থ প্রকাশ করত, বর্তমান সময়ে সেই শব্দ অন্য একটি অর্থকে প্রকাশ করতে পারে, কিংবা ভিন্ন ভিন্ন ভৌগোলিক ধারণায় অর্থাৎ বিভিন্ন বিভিন্ন ভৌগোলিক অঞ্চলে ভাষার কিন্তু পরিবর্তন ঘটতে পারে। এছাড়া সামাজিক অর্থনৈতিক পরিবেশ, এছাড়াও শব্দার্থের সংকোচ, প্রসারণ, রূপান্তর, অর্থ উপকর্ষ কিংবা অর্থ অপকর্ষ ইত্যাদির মাধ্যমে শব্দার্থের পরিবর্তন ঘটে। যাই হোক, সামগ্রিক রূপে শব্দার্থ পরিবর্তনের কারণগুলো আমরা আলোচনা করতে পারি এইভাবে। প্রথমত, ভিন্ন মানব গোষ্ঠী, অর্থাৎ একটি অঞ্চলে যে মানব গোষ্ঠী আছে, অন্য অঞ্চলের যে মানব গোষ্ঠী তাদের যে ভাষা ব্যবহার সেটা কিন্তু আলাদা হতে পারে। যেমন আমরা যদি ধরি, যেমন নীল রং, আমরা যে অর্থে নীল রং ব্যবহার করি, স্বাভাবিকভাবে গুজরাটিতে কিন্তু সেই নীল রঙকে ব্যবহার করা হয় সবুজ অর্থে। অর্থাৎ ভিন্ন মানব গোষ্ঠীর কারণে কিন্তু এই শব্দার্থের পরিবর্তন ঘটতে পারে। দুই, সুভাষণ। অনেক সময় আমরা খারাপ কথাকে সরাসরি বলতে পারি না, তখন আমরা কি করি, সেই শব্দটিকে আমরা ভদ্রভাবে উচ্চারণ করার চেষ্টা করি। যেমন কেউ প্রস্রাব কিন্তু পায়খানা করতে যাচ্ছে এই কথাটা না বলে বলে যে বাথরুমে যাচ্ছে। কোনো শ্রদ্ধাবান ব্যক্তির যদি মৃত্যু ঘটে তাহলে আমরা সেটাকে সরাসরি মৃত্যু না বলে আমরা বলি গঙ্গা লাভ করেছে, কিংবা স্বর্গ গমন করেছেন, দেহ রেখেছেন, কিংবা দেহ ত্যাগ করেছেন। এই বিষয়গুলো কিন্তু আমাদের শোভনতা বা সুভাষণ হিসাবে আমরা ব্যবহার করি। ফলে একটা নির্দিষ্ট যে শব্দের অর্থ ছিল সেই অর্থটা কিন্তু এখানে পরিবর্তিত হয়ে যাচ্ছে। সময়ের পরিবর্তন, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে সাথে একটা ভাষা গোষ্ঠী দীর্ঘ সময়ের পরিবর্তনে তার পূর্বের যে অর্থ ছিল বর্তমানের অর্থের মধ্যে একটা বিশাল ফারাক করতে পারে। ঐতিহাসিক কারণ, ইতিহাসের কোনো ঘটনা, ইতিহাসের কোনো ব্যক্তিত্ব, ঐতিহাসিক সত্য ইত্যাদি বোঝানোর জন্য কিন্তু অর্থ পরিবর্তিত হয়। যেমন আমরা যদি মির্জাফর নামক যে ব্যক্তিত্ব, তার অর্থ প্রকাশ না করে মির্জাফর কথাটির অর্থ হয়ে যায় বিশ্বাসঘাতকতা। 5 নম্বর পয়েন্ট, অর্থনৈতিক পরিবেশ। আর্থ সামাজিক পরিবেশ পরিবর্তনের জন্য শব্দার্থেরও পরিবর্তন ঘটে। যেমন ঝি, ঝি কথাটির আগে অর্থ ছিল কন্যা, কিন্তু এখন ঝি বলতে চাকরানিকে বোঝানো হয়। এরপর যদি আমরা ধরি সাহিত্যিক ব্যবহার, অনেক সময় সাহিত্যিকরা শব্দের অর্থ পরিবর্তিত করে নেন। যে সমস্ত সাহিত্যিকরা ভাষাতত্ত্বের যাদের প্রগাঢ় দখল আছে তারা তো স্বাভাবিকভাবে শব্দার্থ পরিবর্তন এবং অন্যান্য ক্ষেত্রে
খুব বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করতে পারেন। যেমন রবীন্দ্রনাথ এই ক্রন্দসী কথাটি, যেটির স্বাভাবিক অর্থ চিৎকারকারী সৈন্য, সেটিকে পরিবর্তন করে তিনি ব্যবহার করলেন আকাশ হিসাবে। সামাজিক কারণ, সমাজে রীতিনীতি পরিবর্তনের সাথে সাথেও সামাজিক অর্থনৈতিক ক্রিয়াকলাপের পরিবর্তন হয় এবং তার জন্য শব্দার্থের পরিবর্তন হয়। যেমন বিবাহ কথাটির অর্থ হলো বিশেষ রূপে বহন করা। আগে একটি গোষ্ঠীর মানুষ অন্য গোষ্ঠীর নারীদেরকে বিবাহের উদ্দেশ্যে নানান কৌশলে বিশেষভাবে বহন করে নিয়ে আসতো, সেই বিষয়টাকে বলা হয় বিবাহ। এখন বিবাহ অর্থে আমরা পরিণয় কথাটিকে বুঝি। এছাড়াও অনেক কারণ থাকতে পারে, যে ভিন্ন পরিবেশ, যেমন ভিন্ন পরিবেশগত কারণে মানুষ বা মানব গোষ্ঠীর পরিবেশ পাল্টে গেলে অনেক সময় শব্দের অর্থও পাল্টে যায়। যেমন কলু একটি শব্দ, যেটা পশ্চিমবাংলা, যার অর্থ ঘানি থেকে তেল উৎপাদনকারী ব্যক্তি, কিন্তু উত্তরবঙ্গে কলু হলো তৈল পেষণকারী যন্ত্র। তাহলে স্বাভাবিকভাবে ভিন্ন পরিবেশগত কারণে একটা শব্দের অর্থ পাল্টে যায়। ভিন্ন ভাষাগত কারণে একটি ভাষা এবং অন্য ভাষার শব্দ কিন্তু আলাদা হয়ে যায়। যেমন আমরা দরিয়া শব্দের অর্থ কিন্তু বুঝি যে সমুদ্র, কিন্তু ফার্সিতে দরিয়া শব্দের কথা হচ্ছে নদী। এছাড়া সংস্কারগত কারণ, কতগুলো সংস্কার এবং প্রথাগত কারণে কিন্তু আমরা শব্দের অর্থ পরিবর্তন করে ফেলি। লতা, আমরা সাপের ভয়ে ভীত হয়ে আমরা সাপকে লতা হিসাবে গ্রহণ করি, বলি। যেমন শাঁখা ভেঙে গেলে হিন্দু রমণীরা সেটাকে শাঁখা ভেঙে যাওয়া সরাসরি না বলে শাঁখা ঠান্ডা হয়ে গেছে। এছাড়া অসতর্কতা এবং অজ্ঞতাজনিত কারণেও শব্দার্থের পরিবর্তন ঘটে। অনেক সময় শব্দের অর্থ আমরা ঠিক মতো জানি না। পাষণ্ড শব্দের অর্থ হচ্ছে বৌদ্ধ সন্ন্যাসী, কিন্তু আমরা সেই শব্দটির সঠিক অর্থটি জানি না, আমরা সেটাকে নিষ্ঠুর হিসাবেই ব্যবহার করি। বাউল মানে হচ্ছে একেবারে ব্যাকুল বা উন্মাদ বা বয়স্ক মানুষ, সেটাকে আমরা একটা বিশেষ ধর্মীয় সম্প্রদায় হিসাবে ব্যাখ্যা করি। শব্দ সাদৃশ্যজনিত কারণে কিন্তু আমাদের অনেক সময় শব্দের পরিবর্তন ঘটে। যেমন তিল বলতে আমরা বুঝি কালো রঙের একটি খাদ্য শস্য, কিন্তু অনেক সময় মানুষের গায়ে কালো রঙের যে দাগ, তাকেও আমরা তিল হিসাবে গ্রহণ করি। আলংকারিক অর্থাৎ আমরা অনেক সময় আলংকারিক প্রয়োগের ফলে শব্দার্থের অর্থ পরিবর্তন ঘটে। যেমন রূপক, অতিশয়োক্তি, বক্রোক্তি, উপমা প্রভৃতি অলঙ্কারের সাহায্য নিলে কিন্তু শব্দের অর্থ পাল্টে যায়। অতিশায়িত ব্যবহার, অনেক সময় কাউকে বেশি সম্মান দিতে গিয়ে আমরা এত বাড়াবাড়ি করি যে তার মূল অর্থটি পাল্টে যায়। যেমন পর্দা, বাসের কন্ট্রাক্টরকে আমরা বর্দা বলে ডাকতে পারি। বাবু শব্দের অর্থটা বিশেষ মূল্য হারিয়ে ফেলেছে। আমরা যাকে তাকে যখন তখন এই বাবু শব্দটি ব্যবহার করে সম্বোধন করতে পারি। অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে আমরা দেখছি যে অতিশায়িত ব্যবহার করার ফলে শব্দের অর্থ কিন্তু পরিবর্তিত হয়ে যাচ্ছে। নম্রতা ও ক্রোধ প্রকাশ, অনেক সময় নম্রতা এবং ক্রোধ প্রকাশজনিত কারণে শব্দার্থের পরিবর্তন হয়। যেমন গরিবের বাড়িতে একটু ধুলো দিন, গরিবের বাড়িতে সাকান্ন ভোজন করুন ইত্যাদি ক্ষেত্রে আমরা নম্রতা প্রকাশ করি। এবং অনেক সময় ক্রোধের জনিত কারণেও আমরা এই রকম ধরনের কিছু শব্দ ব্যবহার করি, যা শব্দের মূল অর্থকে পরিবর্তিত করে ফেলে। প্রসঙ্গ পরিবর্তন জনিত, অনেক ভাষাতেই এমন অনেক শব্দ আছে সেটি কিন্তু ভিন্ন ভিন্ন প্রসঙ্গে ভিন্ন ভিন্ন অর্থকে প্রকাশ করে। যেমন বাংলায় আমরা যদি ঘর, মাথা, হাত, কাঁচা, পাকা, মুখ, চোখ ইত্যাদি শব্দের ক্ষেত্রে আমরা বিভিন্ন স্থানে এমনভাবে ব্যবহার করি যে শব্দটির ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। এই সমস্ত কারণে একটা ভাষাগোষ্ঠীর শব্দ তার অর্থ পরিবর্তন ঘটতে পারে। এবার আসবো এই শব্দার্থ তত্ত্বের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, যেটি আমাদের পরীক্ষায় বেশি করে আসে, সেটি হলো শব্দার্থ পরিবর্তনের ধারা। সেই শব্দার্থ পরিবর্তনের ধারা নিয়ে এবার আলোচনা করা যায়। সময়ের পরিবর্তনের ধারায় কিংবা ভিন্ন ভৌগোলিক, আর্থ সামাজিক পরিবেশ ইত্যাদির কারণে শব্দার্থ পরিবর্তন হয়। এই শব্দার্থ পরিবর্তনের ধারা পৃথিবীর প্রতিটি সজীব ভাষার অঙ্গ এবং তা অবশ্যই বিজ্ঞানসম্মত। একই শব্দের যেমন সময়ের অন্তরালে ভিন্ন অর্থ প্রকাশিত হয়, তেমনি একই অর্থ বিভিন্ন আলাদা শব্দের মাধ্যমেও ব্যক্ত হতে পারে।
আমরা সেই যে পর্যায়, সেই পর্যায়কে বিশ্লেষণ করে শব্দার্থ পরিবর্তনের ধারাকে মূলত 3 ভাগে ভাগ করি। যেমন শব্দের প্রসার, শব্দের সংকোচ এবং শব্দার্থের রূপান্তর। এছাড়াও শব্দার্থের পরিবর্তনের ক্ষেত্রে শব্দার্থের উন্নতি এবং শব্দার্থের অপকর্ষ ভাগেও বিভক্ত করা যায়। আমাদের উচ্চ মাধ্যমিক যে সিলেবাস, সেখানে কিন্তু মূলত শব্দার্থের প্রসার, শব্দার্থের সংকোচ এবং শব্দার্থের রূপান্তর প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। যাই হোক, আমরা প্রথম যদি আলোচনা করি শব্দার্থের প্রসার নিয়ে, সময়ের পরিবর্তনের কারণে ভিন্ন ভৌগোলিক আর্থসামাজিক কারণে কোনো একটি শব্দ পূর্বে যে পরিমাণ বস্তু বা ভাবকে প্রকাশ করত, তার তুলনায় যদি বর্তমানে তা আরও ব্যাপকতর অর্থে শব্দটির ব্যবহার হয়, তখন তাকে শব্দার্থের প্রসার বলা হয়। উদাহরণ, গাং শব্দের মূল অর্থ হলো গঙ্গা নদী, বর্তমানে তা যে কোনো নদী। এমনকি নদীর মরা খাতকেও বোঝানো হয়। তৈল শব্দটির আদি অর্থ তেলের নির্যাস, বর্তমানে যে কোনো তেলকে বোঝায়। কালি শব্দটির অর্থ হলো কালো রঙের তরল, কিন্তু বর্তমান অর্থ যে কোনো রঙের তরলকেই বোঝায়। অর্থাৎ এই যে উপরোক্ত উদাহরণ, এখানে যদি আমরা দেখি প্রত্যেকটা ক্ষেত্রেই পূর্বে যে সংকীর্ণ অর্থে ব্যবহার করা হতো, বর্তমানে তা আরও ব্যাপকতর অর্থে ব্যবহার করা হচ্ছে, যে কারণে আমরা তাকে কিন্তু শব্দার্থের প্রসার বলব। 2, শব্দার্থের সংকোচ। কোনো কোনো ক্ষেত্রে সময়ের অন্তরালে একটি মূল শব্দের আদি অর্থ যে বিষয়বস্তু বা ভাবকে প্রকাশ করত, তার অপেক্ষা বর্তমানে যদি তার ব্যাপকতা কমে যায়, অর্থাৎ সংকীর্ণ অর্থে ব্যবহার করা হয়, তখন তাকে বলা হয় শব্দার্থের সংকোচ। উদাহরণ, মূল শব্দ অন্নের আদি অর্থ ছিল যে কোনো খাদ্য, বর্তমানে অর্থ দাঁড়ায় শুধু ভাত নামক এক বিশেষ প্রকার খাদ্য। মৃগ শব্দটির আদি অর্থ যে কোনো বন্যজন্তু, বর্তমানে শুধু বিশেষ এক বন্য প্রাণী হরিণ। মুনিশ শব্দটির অর্থ মানুষ, বর্তমানে তা ব্যবহার করা হয় শুধুমাত্র মজুর অর্থে। উপরোক্ত উদাহরণগুলিতে দেখা যায় শব্দগুলি আদি অর্থ অপেক্ষা বর্তমানে অনেক সংকুচিত অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ উদাহরণগুলিতে শব্দার্থের সংকোচ ঘটেছে। 3, শব্দার্থের রূপান্তর। শব্দার্থের রূপান্তর বিষয়টি একটু ইন্টারেস্টিং বিষয়। সেটি হচ্ছে কি, অনেক সময় শব্দের এমন অর্থের পরিবর্তন হয় যেখানে আপাত দৃষ্টিতে আদি যে শব্দ, তার যে অর্থ ছিল, তার সঙ্গে কোনো রকম মিল নেই। একেবারে নতুনতর ভাবনায়, নতুনতর চিন্তায় সেই অর্থকে প্রকাশ করছে, অর্থাৎ পূর্বের শব্দের অর্থের সঙ্গে আপাত কোনো যোগসূত্র থাকে না। সেই ধরনের শব্দার্থ পরিবর্তনকে আমরা শব্দার্থের রূপান্তর বা অর্থ সংশ্লেষ বা অর্থ সংক্রমণ বলে থাকি। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে মূল শব্দ কলমের আদি অর্থ ছিল স্বর বা খাগ, বর্তমানের অর্থ হচ্ছে লেখনী। চক্রান্ত শব্দটির আদি অর্থ হলো চাকার শেষ ভাগ, চক্রযুক্ত অন্ত অর্থাৎ চাকার অন্ত অর্থাৎ শেষ ভাগ, বর্তমানে অর্থ হলো ষড়যন্ত্র। পাষণ্ড শব্দটির অর্থ হলো ধর্ম সম্প্রদায়, এক বিশেষ বৌদ্ধ ধর্ম সম্প্রদায়, তাদেরকে বলা হয় পাষণ্ড, কিন্তু বর্তমানে তা ব্যবহার করা হয় অত্যাচারী হিসাবে। গবেষণা শব্দটির আদি অর্থ হলো খোঁজা, কিন্তু বর্তমান অর্থ যে কোনো বিষয়ে নিয়মানুগ বিশ্লেষণ। তাহলে উপরোক্ত উদাহরণগুলিতে আমরা যদি গভীরভাবে বিশ্লেষণ করি, তাহলে কিন্তু একটা যোগসূত্র পাওয়া যেতে পারে। কিন্তু আপাত দৃষ্টিতে দেখছি যে ভাবনা আগে ব্যবহার হতো বা যে অর্থ যে ঠিক নির্দিষ্ট বিষয়কে বোঝাতো, বর্তমানে কিন্তু সেই নির্দিষ্ট বিষয়কে বোঝাচ্ছে না। সেই কারণে এই সমস্ত উদাহরণ কিন্তু শব্দার্থের রূপান্তরের উদাহরণ। 4, অর্থোন্নতি, অর্থের উন্নতি। যে কোনো শব্দ মূল যে অর্থ, যে হীন বা সাধারণ যা ব্যবহৃত হতো, তা পরবর্তীকালে তা পরিত্যাগ করে যদি কোনো উন্নততর অর্থ গ্রহণ করে, তখন তাকে শব্দার্থের উন্নতি বা উৎকর্ষ বলা হয়। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি মন্দির। মন্দির কথাটির অর্থ হলো বাসগৃহ, অর্থাৎ মানুষ যেখানে বাস করে, কিন্তু
বর্তমানে মন্দির কথাটির অর্থ হলো দেবতার গৃহ বা দেবালয়। আর দুহিতা শব্দের মূল অর্থ ছিল দুগ্ধ দহনকারী নারী, কিন্তু বর্তমান অর্থ হলো কন্যা। তাহলে এই যে বিষয়গুলো আমরা দেখলাম যে পূর্বে যে সংকীর্ণ বা অনুন্নত বা হীন অর্থে প্রকাশ করা হতো, বর্তমানে কিন্তু সেই শব্দগুলো আরও উন্নততর অর্থে ব্যবহার করা হচ্ছে, যে কারণে তাকে শব্দার্থের উন্নতি বলা হচ্ছে। অর্থের অপকর্ষ: যখন কোনো শব্দ পূর্বের যে অর্থ ছিল তা পরিত্যাগ করে বর্তমানে যদি আরও নিম্নতর বা অবনত অর্থে ব্যবহৃত হয়, তখন তাকে অর্থ পরিবর্তনের ধারায় শব্দের অপকর্ষ বা অবনতি বলা হয়। যেমন অর্বাচীন কথাটির অর্থ ছিল নবীন, কিন্তু বর্তমান অর্থ হলো মূর্খ। নাগর শব্দটির আদি অর্থ নগরবাসী, কিন্তু বর্তমান অর্থ হলো তা অবৈধ প্রণয়ী। যে শব্দের অর্থ ছিল মেয়ে, বর্তমানকালে চাকরানি। অর্থাৎ এই যে এই উদাহরণগুলোতে আমরা দেখছি আদি অর্থ যা ছিল সেই অর্থের ভাবনাটা অনেক নিম্নতর অর্থে প্রকাশিত হচ্ছে, সেই কারণেকে শব্দের অর্থের অবনতি বা অর্থ অপকর্ষ বলা হচ্ছে। আমরা আজকের এই এপিসোডে আলোচনা করলাম শব্দার্থ তত্ত্বের কারণ এবং শব্দার্থ পরিবর্তনের ধারা নিয়ে। আশা করি সবাইয়ের এই বিষয়টি বোধগম্য হয়েছে। যদি কোথাও কিছু সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমরা সেই বিষয়ে আরও গভীরতর আলোচনা করতে পারি। আমাদের এই ইউটিউব চ্যানেলটি সত্যি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরবর্তী ক্ষেত্রে আমরা আরও সাহিত্যের এবং অন্যান্য বিষয়ের গূঢ় এবং গভীরতর আলোচনা করার জন্য তোমাদের সাহায্য করব। আশা করি তোমরা সবাই ভালো আছো, সাবধানে থাকবে, ভালো থাকবে, অবশ্যই পড়ার মধ্যে থাকবে।